কয়েকদিন ধরে চলা উত্তেজনার জেরে বিকেলে সংঘর্ষ হয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। এদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণ আগে মারা গেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এরকম একটি খবর নেট পাড়ায় ভাইরাল হয়েছে। গতকালকে বলছে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই ৩ জনের মধ্যেই একজন আল্লাহর জিম্মায় আছে, এক ধরনের আমরা বলতে পারি। তাই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল। তারপর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পরিকল্পিতভাবে ছাত্রদের বক্তব্য যে মাইকে ঘোষণা দিয়ে লোকাল মানুষকে তারা বলছে যে এখানে ডাকাত পড়ছে। আবার লোকাল মানুষ হোক আওয়ামী লীগের হোক, দাবি হচ্ছে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই করছে। তো বেধড়ক ভাবে পিটিয়েছিল। কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে। তারই চূড়ান্ত রূপ দেখা গেল রোববার বিকেলে। মিডিয়া কথা বলবেই। দীর্ঘদিন থেকে এই মিডিয়া ভারতের সরকার, বিজেপি সরকারের, বিশেষ করে নরেন্দ্র মোদীর গদি মিডিয়া, মানে তার কোলে থাকা মিডিয়ায় পরিণত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। প্রথমে সূত্রপাত হয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে বা হাই কমিশনারকে ডেকে নিয়ে বলা হয় শেখ হাসিনাকে থামাতে হবে। শেখ হাসিনার বক্তব্য বিবৃতির কারণে বাংলাদেশে উত্তেজনা তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার রিয়াদ ফারুকি। দর্শক, কি হচ্ছে দেশে, কি হতে চলেছে দেশে? এবার ছাত্রদের মুখোমুখি সংঘর্ষে এক সমন্বয়কের মৃত্যু। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন। আজকের ভিডিওটি মূলত কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে, আজকে যে দেশের চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকে যে চাঞ্চল্যকর তথ্যগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে তার কিছু অংশ বিশেষ আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দর্শক, আর বেশি কথা বলাচ্ছেন, আমরা সরাসরি ভিডিওটা বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আপনারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বলাচ্ছি না, হঠাৎ করে কেন ছাত্রদের দুইমুখী সংঘর্ষ হয় এবং কেন এক সমন্বয়কের মৃত্যু হয়, আর কিভাবে হয়েছে এই ঘটনা, কেন ঘটলো এই ঘটনা, এই বিষয়টা আমরা একটু বিস্তারিত দেখে আসবো। কয়েকদিন ধরে চলা উত্তেজনার জেরে বিকেলে সংঘর্ষ হয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। এদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের কারণে মিরপুর রোডে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। ইট পাটকেল নিক্ষেপের কারণে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ থাকলেও সংঘর্ষ থামাতে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি দুই কলেজের প্রশাসনের কাউকেও। কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে। তারই চূড়ান্ত রূপ দেখা গেল রোববার বিকেলে। মিরপুর রোডে অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। চলে ইট পাটকেল নিক্ষেপ। আইডিয়ালের শিক্ষার্থীরা এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দেয়। কলেজ ফটকে ভাঙচুর চালায়। সিটি কলেজের শিক্ষার্থীরাও ভেতর থেকে ইট আর পানি ছিটিয়ে প্রতিরোধ করে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন আগে তাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের হেনস্থা করেছে সিটির শিক্ষার্থীরা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে তারা। উল্টো আইডিয়ালের বিরুদ্ধেই তাদের ক্যাম্পাসে হামলা চালানোর দাবি করেছে সিটি। এইখানে আটকাইবো, আটকে মারবো, তারপর এইতে আমাদের আইডি কার্ড খুলে রেখে দেবো। এক্সাম নিতে আসার সময় সেম ঘটনা সায়েন্স ল্যাবে আমাদের ছোট ভাইদেরকে মারা হয়েছে। ধানমন্ডি 27-এ মারছে, আর তারপর এইখানে হ্যাপি নিচে মারছে আর কি সিটি কলেজের ছেলেরা আমাদের ফার্স্ট ইয়ার ছেলেদেরকে। এর জবাবে এই ঝামেলা সৃষ্টি আর কি। মারামারির মধ্যে মানে ছুরি দিয়ে আপনার বুক থেকে এই পর্যন্ত ফাড় দিছে। ফাড় দিয়ে আমাদের আইডিয়াল কলেজ একজন ঢাকা মেডিকেলে এখন ভর্তি। এই জন্য আমরা আমাদের পোলাপান সামলাতে পারতেছি না। পোলাপানের মাথা গরম, কি আমরা হাত দিয়ে বাঁশ দিয়ে মারামারি করছি, তোমরা কেন ছুরি ইউজ করবা? তোমরা কি স্টুডেন্ট না? সংঘর্ষস্থলে অবস্থান ছিল আইনশৃঙ্খলা বাহিনীর, তবে তাদের কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। পুলিশ বলছে কয়েকদিন ধরে উত্তেজনার প্রেক্ষিতে দুই কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা নেয়নি। অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদেরকে ইনফর্ম করেছি, তাদেরকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য বলেছি। এখন এই ক্ষেত্রে হয়তো তারা যেই উদ্যোগ গ্রহণ করার কথা বা যেভাবে যতটুকু তাদের উদ্যোগী হওয়ার কথা তারা হয়তো উদ্যোগী হয় নাই। না হওয়ার কারণে স্টুডেন্টরাও তাদের উপরে ভরসা করতে না পেরে এখানে রাস্তায় চলে আসছে। সংঘর্ষের কারণে যান চলাচল ব্যাহত হয় মিরপুর রোডে। অফিস ফেরত যাত্রীরা পড়েন ভোগান্তিতে।
এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ করেছে আইডিয়ালের শিক্ষার্থীরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আরো কয়েকজন আহত হয়েছেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম। খুবই খারাপ একটা সংবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন। আমি যখন এই নিউজটি করছি, লাইভ সাপোর্টে আছে আরাফাত। এই সে আরাফাত যে গতকালকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল। তারপর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পরিকল্পিতভাবে ছাত্রদের বক্তব্য যে মাইকে ঘোষণা দিয়ে লোকাল মানুষকে তারা বলছে যে এখানে ডাকাত পড়ছে। আবার লোকাল মানুষ হোক আওয়ামী লীগের হোক, দাবি হচ্ছে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই করছে। তো বেধড়ক ভাবে পিটিয়েছিল। গতকালকে বলছে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ওই 3 জনের মধ্যেই একজন ছিল আরাফাত। আরাফাত এই মুহূর্তে আল্লাহর জিম্মায় আছে, এক ধরনের আমরা বলতে পারি। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছে। ডাক্তার বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, চিকিৎসার আর কোনো কিছু আমাদের হাতে নাই, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো যতটুকু বোঝা যাচ্ছে ছেলেটা হয়তো আর বাঁচবে না। আরেকজনের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, কাশেম। দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের গণমাধ্যম থেকে দেখছি যে গাজীপুরের দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে যেই গতকালকে ভাঙচুরকে কেন্দ্র করে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে, সেখানে গুরুতর আহত আরাফাতকে এই মুহূর্তে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের যিনি পরিচালক আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি এ তথ্য জানিয়ে বলছেন যে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন গাজীপুরে হামলার ঘটনায় আহত 8 জনের মধ্যে 2 জনকে রাখা হয়েছিল আইসিইউতে। আর তাদের মধ্যে একজনের অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আর বাকি যে 6 জন আছে তাদের মধ্যে তাদেরকে রাখা হয়েছে আপনার বার্ন ইউনিটে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষায়িত ওয়ার্ড। আমি জানতাম না যে এরকম হাসপাতালে ওয়ার্ড আছে কিনা, যে বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য আলাদা চিকিৎসার জন্য একটা ওয়ার্ড করা হয়েছে। আচ্ছা, তো পরিচালক বলছেন আহতদের চিকিৎসার জন্য 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হবে। আর আগামীকালকে থেকে মেডিকেল বোর্ড তাদের সার্বিক চিকিৎসারও ব্যবস্থা করবেন। আর যিনি আইসিইউতে ডিউটিরত চিকিৎসক আছেন ডাক্তার সৌমেন দে, তিনি বলছেন যে গতকালকে আমাদের এখানে কাশেম যার বয়স 17 এবং ইয়াসিন আরাফাত সাগর যার বয়স 25, এই নামে 2 জন রোগী রয়েছে। এর মধ্যে কাশেমকে প্রথম দিন আনা হয়েছিল, আর রবিবার দিবাগত রাত 3:30টার দিকে খুবই গুরুতর মুমূর্ষ অবস্থায় আনা হয়েছিল ইয়াসিন আরাফাতকে। তো কাশেমের মাথায় অপারেশন করা হয়েছে, তিনি কিছুটা ভালোর দিকে, কিন্তু ইয়াসির আরাফাতের অবস্থা অবনতির দিকে। আর এই কারণে তাকে সর্বশেষ লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছে। তো ডাক্তার বলছেন আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এ পর্যন্ত আমরা যতটুকু দেখছি লোকালি যে সকল রোগীকে লাইফ সাপোর্টে নেওয়া হয় 99% মানুষ এই ক্ষেত্রে মারাই যায়। আপনার ক্লিনিক্যালি জিন্দা বললো, ব্যক্তিগতভাবে আমরা নরমালি সবাই মনে করি লাইফ সাপোর্টে যে লোকটা গেছে তিনি মারাই গেছেন, মেশিনারিজ তাকে টিকাই রাখছে। তো আমরা আরাফাতের জন্য দোয়া করি। আর বাকি 6 জন যারা আছে তাদের মধ্যে আছেন কাজী ওমর হামজা, শুভ শাহরিয়া, ইয়াকুব আলী, আব্দুল ইমন, সাব্বির খান হিমেল। তারা সবাই মাথায় ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত আছেন। এখন এই নিউজ গণমাধ্যমে আসার পর কমেন্টের মধ্যে আওয়ামী লীগের অনুসারীরা উল্লাস করছেন। আমাদের যে নিউজ লাইনের হেডিংটা, এটাও একটা কমেন্ট থেকে নেওয়া, যে একটা উইকেটের পতন হয়ে গেছে। এখন দেখেন এগুলার ফলে আসলে কি কি ঘটবে জানি না। এটা একটা মার্ডার কেস ক্রিয়েট হবে, অনেক মানুষ এই মামলার আসামি হবেন। আর অপরদিকে আজকে এমনি তো গাজীপুর গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে। ছাত্ররাও যারা আছেন অতি উৎসাহী ভূমিকা থেকে বিরত থাকুন। দেশকে স্বাধীন করছেন দ্বিতীয়বারের মতন আপনাদের ভাষায়। তো এই স্বাধীন দেশে আপনি যখন আপনি নিজে ফেসিবাদ কায়েমের জন্য চেষ্টা করবেন, তখন কিন্তু পাল্টা ঘটনা ঘটে যাবে। এই যে ঘটছে, দেখেন কার কি হয়েছে, যে ছেলেটা এখন মারা যাচ্ছে, যারা আহত হয়েছে মুমূর্ষ অবস্থায় আছে, চিকিৎসা চলতেছে, বাট তার পরিবারের কি হবে? অপশক্তির প্রয়োগ করতে যাইয়েন না। সারা বাংলাদেশে যেগুলা ঘটছে সবগুলো কিন্তু কাম্য না। এটাকে এক শ্রেণীর মানুষ আমরা উৎসাহ দিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা উৎসাহের কাজ না। এখন করতে গিয়ে কি হইল, নিজের জীবনটাই
চলে যাওয়ার পথে। আপনাদের মৃত্যু নিয়ে আবার বাকিরা রাজনীতি করবে, আরে আমাদের অমুক মরে গেছিল, তুমক, এর জন্য এটা দরকার, রাজপথে আন্দোলন, এগুলোর পলিটিক্যাল অ্যাডভান্টেজ হবে, কিন্তু আপনার কি হবে? দোয়া করি ইয়াসারকে, আরাফাতকে আল্লাহ সুস্থ করে দিক। ভালো থাকুন। ধানমন্ডি 32 নম্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে আর ভারতের মিডিয়া সেটা নিয়ে কথা বলবে না, সেটা নিশ্চয় হতে পারে না। বলা বাহুল্য, এরকম একটা ইস্যু তাদের জন্য অনেক বড় কিছু, কারণ তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশে ঘটা প্রতিটা ঘটনা, বিশেষ করে সেটা যদি কোনোভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি করে, সেটা নিয়ে ভারত কথা বলবেই, ভারতের মিডিয়া কথা বলবেই। দীর্ঘদিন থেকে এই মিডিয়া ভারতের সরকার, বিজেপি সরকারের, বিশেষ করে জনাব নরেন্দ্র মোদীর গদি মিডিয়া, মানে তার কোলে থাকা মিডিয়ায় পরিণত হয়েছে। তার সাথে গতকালই আমাদের প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই যে কথাটা বলেছেন, which is very right, আসলে এই ঘটনাটার সাথে যুক্ত আছে, সেটা হলো আওয়ামী লীগ বিরাট বড় অঙ্ক ইনভেস্ট করেছে ভারতের মিডিয়াতে, যাতে এই ধরনের প্রোপাগান্ডা ক্রমাগত চালানো যায়, যে কোনো ইস্যুই আসুক না কেন। মানে ভারতের মিডিয়া দেখতে খুব অবাক লাগে। ইভেন অভিনেত্রী শাওনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এটাকে অ্যারেস্ট বলেও অনেক জায়গায় বড় করে নিউজ করা হয়েছে। শাওনের সাথে আরেকজন অভিনেত্রী অ্যারেস্টেড হয়েছেন, এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা আছে। যখন যেখানে যা ঘটছে, অনেকগুলো চ্যানেল, মানে এমন না যে দুই একটা খুবই নন সিগনিফিক্যান্ট ধরনের চ্যানেল এটা করছে, না, অনেক সিরিয়াস ধরনের চ্যানেল এই কাজ ক্রমাগত করে যাচ্ছে। যাই হোক, মানে 32 নম্বর ভাঙা নিয়ে আমি দীর্ঘ সময় ভারতের বিভিন্ন পত্রপত্রিকা ঘাটাঘাটি করেছি। ভারতের যেগুলোতে মানে ভিডিও কন্টেন্টস আছে, শুধু টিভি চ্যানেল না, শুধু এনডিটিভি না, আমাদের প্রায়গুলো পত্রপত্রিকা, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, এদের সবার ইউটিউব চ্যানেল আছে। এখন কিন্তু আসলে এই ব্যারিয়ারটা ভেঙে যাচ্ছে। ভিডিও যাদের আছে তাদের পোর্টাল আছে, যাদের টিভি চ্যানেল, আবার উল্টো যাদের নিউজ পোর্টাল অথবা সংবাদপত্র আছে তাদের আবার ভিডিও চ্যানেল তৈরি হয়েছে। তো প্রচুর ভিডিও দেখার চেষ্টা করলাম। ইন্টারেস্টিং তেমন কিছু নেই, তবে দু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে এবং ভারতের সরকারি যে স্টেটমেন্ট সেটাও দেখব আমরা। দেখে অনিবার্যভাবেই প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে শত্রুতামূলক সম্পর্ক, এখনো শত্রুতামূলক সম্পর্কের পর্যায়ে আছে, সেটা খারাপ হবে এটা বলাই যায়, কিন্তু এটা কতটা খারাপ হবে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। আগে গ্রোসলি খুব বেশি আলাদা করে দেখানোর কিছু নেই, কারণ আসলে ওখানকার মিডিয়া মোটামুটি একই কথা বলেছে। একটা নতুন কথা আছে কোনো কোনো জায়গায়, সেই জায়গায় আসবো। কিন্তু গ্রোসলি যেটা হয়েছে, ভাঙচুরের কথা আছে, এই 32 নম্বর কিভাবে আমাদের হিস্ট্রির সাথে জড়িত, সেই হিস্ট্রি দীর্ঘ সময় নিয়ে বয়ান করেছেন অনেক মানুষজন আছেন, এবং সেই হিস্ট্রিটা ভেঙে ফেলা হয়েছে। এটা কত মর্মান্তিক, কত বিভৎস, কত ভয়ঙ্কর ব্যাপার সেটা বলা আছে। এটা কেন ট্রিগার্ড হলো, খুব অল্প জায়গায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে, কোথাও এক বাক্য, দেড় বাক্য, কোথাও একটু গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করা হয়েছে, যে এটা আসলে ট্রিগার করেছে শেখ হাসিনার যে আমাদের এখানে ভাষণ দিবেন এই ঘোষণার পর তাকে ঠেকানোর জন্য এটা ডেটরেন্ট হিসেবে করার চেষ্টা করা হয়েছে। এটা খুব অল্প জায়গায়, সব জায়গায় এক দু লাইন করে, এক দুই বাক্য ভিডিওর ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু না, এটা বিষয় না। বিষয় হচ্ছে এটা কেন করা হচ্ছে, এবং শুধু 32 নম্বর না, একই সাথে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো নিউজ হিসাবে এসছে। এবং মূল আর্গুমেন্ট হচ্ছে বাংলাদেশ একটা অ্যানার্কিতে আছে, বাংলাদেশে কোনো গভর্নমেন্ট বা কোনো সিস্টেম কাজ করছে না। এটা হচ্ছে কম আর বেশি, এটাই হচ্ছে তাদের মূল আর্গুমেন্ট। আমরা এই আলাপটা করছিলাম বাংলাদেশে বসে বসে, বিশেষ করে জনাব মোদী যখন ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন, হি নিডস সাম ডকুমেন্টস। ট্রাম্পকে নিয়ে যদি বলেন বাংলাদেশে মারাত্মক এনার্কি চলছে, এখানে কোনো গভর্নমেন্ট নেই, ওখানে মবক্রাসি চলছে, আমরা কত ভাষায় বলছি না, মবের মুল্লুক চলছে, এটা প্রমাণ করার মতো যথেষ্ট ডেটা তার হাতে আসলে এখন আছে, এবং জেনুইন ডেটা এই গত 2-3 দিনে যা হলো। এবং ওটা দেখিয়েই আওয়ামী লীগ তো বটেই, তার ন্যারেটিভ যেটা মাইনরিটিস এবং হিন্দু টু বি স্পেসিফিক, এবং ট্রাম্প নির্বাচনের আগেই টাকা খেয়ে হোক আর যেভাবেই হোক, অথবা তার হিন্দু ভোটারদেরকে অ্যাপিজ করার জন্য হোক না কেন, সে বাংলাদেশের বিরুদ্ধে বেশ কঠোর স্ট্যাটাস দিয়েছিল তার এক্স অ্যাকাউন্টে। এবং ট্রাম্প একজন ইসলামোফোব, এটা আমরা বলতে পারি, নিশ্চিন্তেই বলতে পারি। ফলে এই জিনিসটা
ট্রাম্পের কাছে প্রেজেন্টেড হবে, বোঝা যায়, এবং তাদের হাতে যা যা দরকার সেগুলো করে ফেলেছে। নট অনলি দ্যাট, এরপর তাদের সো কল্ড অ্যানালিস্টরা, একজন ইউনিভার্সিটি প্রফেসর এবং সেই পুরনো কিছু মুখ, অন্তত পিনাক রঞ্জন চক্রবর্তীকে দেখলাম খুবই ভোকাল, এবার ভিনা সিকরিকেও দেখলাম, আরো দুজন আছে, এদেরকে আমরা খুব বেশি এবার অন্তত দেখিনি, পঙ্কজ সরল আর হর্ষবর্ধন শ্রীংলা। ভিনা সিকরি কয়েক জায়গায় গেছেন এবং তাদের মূল আর্গুমেন্ট যেটা সেই পুরনো, এই ভাঙচুরো ভাঙাভাঙি মূলত জামায়াতে ইসলামীর লোকজন করছে, শিবির করছে এবং আদার ইসলামিস্টস। আমরা খেয়াল করব অন্য ফোর্স গুলোকে খুব বেশি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন, বিএনপি, তাদের কথা খুব বেশি বলছে না, অনেক বেশি বলা হচ্ছে জামায়াত এবং শিবিরের কথা। আমি জানি না সাম্প্রতিক সময়ে জামায়াতের আমির এই ভাঙচুরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, which I did appreciate। আমি গতকাল একটা ভিডিওতেই বলেছি আমি অ্যাপ্রিশিয়েট করব। তারপর আমার মনে হয় এই ওয়াইড স্প্রেড প্রোপাগান্ডা জামায়াতকে তার এই জায়গা থেকে আরো সতর্ক করে তুলেছে। আমি বলছি না তারা ডিটারমাইন্ড হয়ে এটা করতেন, কিন্তু এই যে জিওপলিটিক্যাল অবস্থা সেটা তাদেরকে সতর্ক করছে। কিন্তু আমি তার সদিচ্ছায় নিশ্চিতভাবে আস্থা রাখতে চাই, কিন্তু এই জিনিসটা ভারতে আছে। কিন্তু কেন জামায়াত শিবিরের সাথে ইসলাম আছে এবং বাংলাদেশে পাওয়ার মূলত ইসলামিস্টদের হাতে এবং তার যাবতীয় সক্ষমতা, তার এই ভাঙচুর এনার্কি তৈরির ক্ষমতা ওদের হাতে, সুতরাং ইসলামিস্টদের হাতে পাওয়ার গেছে। এটার জন্য জামায়াত এবং শিবিরকে ন্যারেটিভ হিসাবে সামনে আনার করার চেষ্টা হচ্ছে, নট অনলি তারা, আরো অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের মোটা দাগের জায়গা। খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং হচ্ছে, মোট 3টা চ্যানেলে আমি শুনলাম ছোট করে, কিন্তু একটাতে একটু বড় করে, সেটা হচ্ছে মুজিবিজমের শেষ হচ্ছে কিনা। এই মুজিবিজম শব্দটা আমাদের সকল মুজিববাদ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি হরদম এই কথাটা ব্যবহার করেন, মুজিববাদ। আমি শেখ হাসিনার সাথে মুজিববাদের কোনো সম্পর্ক আছে আমি একেবারেই মনে করি না। মুজিবের সময় যে সকল মুজিববাদ ছিল, শেখ হাসিনার 14 পর থেকে আর বিশেষ করে 18 পর থেকে মুজিববাদটা কিছু না। অনেকে বলেন যে এগুলো দিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিজম কায়েম করেছে, ওখানে জাস্ট স্টেট মেশিনারি ইউজ করে কতগুলো অর্গানাইজড ক্রিমিনাল ক্রাইম করে ক্রাইমের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। এটা একদম টিপিক্যাল এক্সাম্পল অফ এ মাফিয়া স্টেট 18 পর থেকে ছিল। তারপরও তারা বলছেন, কিন্তু এই একই কথা আমি শেখর গুপ্তা দ্য প্রিন্টার তার কমেন্ট্রিতে দেখলাম, উনি মুজিবিজমের মানে এই 32 নম্বর ভেঙে পড়া নিয়ে সেই আলাপটা সামনে আনছেন। ফলে এটা কেউ বলতেই পারেন যেখানে ইজম যখন থাকে তার একটা তীর্থস্থান থাকলে ভালো হয়। 32 নম্বর সেটাই ছিল এবং এটা ডেমোলিশনের মাধ্যমে সেটার এক ধরনের আপাত শেষ হচ্ছে বলে ভারতে বিটিআই বলছে। বিশেষ অন্য দুজনের কথা বলছেন, ইন্ডিয়া টুডেতে সম্ভবত কোনো একটা রিপোর্টের মাঝখানে এটা বলছিল, কিন্তু শেখর গুপ্তের এই কথা বলাটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, বাট আই লাভ টু মেক অ্যানাদার ভিডিও অন দ্যাট। সেটা হচ্ছে বাংলাদেশের একজন ভদ্রলোক একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি যা বলেছেন এবং সেই চ্যানেল যা বলেছে, which is very curious। আমরা এটা দেখবো এবং বাংলাদেশের থেকে ভারতকে কিভাবে ন্যারেটিভ তৈরিতে সাহায্য করা হচ্ছে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই। এবার আসে ভারত সরকারের যে স্টেটমেন্ট। ভারত প্রথম 32 নম্বর ভাঙা নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে তারা যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে এভাবে বলছেন, রণধীর জয়সওয়াল বলছেন, দখলদারিত্ব নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। বিবৃতিতে আরো বলা হয়, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন, তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই। আমরা জানি এরপর এই শেখ হাসিনা ভাষণ দেবে, এই ঘটনার পরই বাংলাদেশ সরকার ভারতের দূতকে ডেকে পাঠিয়েছিল এবং সেটার কঠোর প্রতিবাদ করেছে। এরপর ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে আমাদের দূতকে ডেকে নেয় এবং সেখানে ব্রিফিং করে। সেই ব্রিফিং এর ক্ষেত্রে যা বলেছে সেটাও জরুরি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া, তাতে ভারতের কোনো ভূমিকা নেই, মিথ্যে কথা। ভারতের ভূমিকা কিভাবে আছে আমরা আসবো। সেই বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তার দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না, এটা ডেকার পর বলছেন। তারপর যে কথাটা বলা হচ্ছে, শেখ হাসিনা ক্রমাগত বাংলাদেশ যেটা বলেছিল যে এটা শত্রুতামূলক কাজ হবে এবং সম্পর্ক স্থাপনের জন্য সহায়ক হবে না,
সেটা বাংলাদেশ বলেছিল। তারপরে এই কথা বলা হয়। জাসওয়াল আরো বলেন, বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনকে এই বার্তা দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায়, যা সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কয়েকবার পুনরাবৃত্তি হয়েছে। তবে এটা দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে। ভারতের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য তারা আমাদের দায়ী করছে। বাস্তবিক অর্থে বাংলাদেশ এসব বিবৃতি বিরাজমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী। জাসওয়াল আরো বলেন, একটু পুরোটা পড়ি, ইম্পর্টেন্ট। ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থে সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে, তখন আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশও পরিবেশের অবনতি না হয় সে ব্যাপারে সচেষ্ট থেকে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে। ট্রাম্পের সাথে মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে, এরকম কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন ভারতের সাথে সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে? ওনারা বলছেন যে এটা ব্যক্তিগতভাবে দেয়া ভারত সরকারের বিষয় না। শেখ হাসিনার বক্তৃতা বা বক্তব্য ভারত সরকারের পরিকল্পনাতেই হয়েছে, মানে তার ইনডিফারেন্ট থাকা না, ভারত পরিকল্পনা করে কাজটা করছে। কিন্তু ইনডিফারেন্টও যদি তর্কের খাতিরে ধরে নেই, সে মাথা ঘামাচ্ছে না, দিচ্ছে, আমি বলছিও না, তার ইচ্ছা সে দিচ্ছে, সেটাও যদি হয়ে থাকে, ভারত আসলে বাংলাদেশের এই অনুরোধ বলি, চাপ বলি, তাকে নিতে হবে। একটা বিভৎস ক্রিমিনাল, মানে শেখ হাসিনা একটা ভয়ঙ্কর ক্রিমিনাল। এই ব্যাপারে মানে আমরা ফান করে বলতে পারি যে কতবার ফাঁসি হলে তার পাপের প্রায়শ্চিত্ত হবে, সেটা নিয়ে ডিবেট হতে পারে, সেটা 100 না 200 না 500। কিন্তু এর বাইরে শেখ হাসিনা কি কি করেছেন ক্ষমতায় থাকার সময় সারা পৃথিবী জানে, কি পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করেছেন। সো তাকে তারা রেখেই ভয়ঙ্কর পাপ করেছে, তাকে আমাদের হাতে তুলে না দিয়ে ভয়ঙ্কর পাপ চালিয়ে যাচ্ছে। সেখানে বসে সে এটা বলবে, এটা ভারত চাইলেই বন্ধ করতে পারে, ভারতে বন্ধ করা উচিত, মানে ওর ইনডিফারেন্ট থাকা উচিত না। ওকে বলবে যে আপনাকে এটা বন্ধ করতে হবে, এটা করা যাবে না, ইউ মাস্ট স্টপ ইট। আর যদি সেটা না করেন, তার ডিভাইস সরিয়ে ফেলা যাবে, কোনো ব্যাপার না। তার ইন্টারনেট কানেকশন, তার স্মার্টফোন সরিয়ে যে কোনো কিছু করা সম্ভব। কিন্তু ভারত এটা করবে না, এটা ওনার ইচ্ছে। কথা ভারত আগেও বলেছে এবং এবার আরো অনেকগুলো কথা যোগ করেছে যে বাংলাদেশের বিবৃতি সম্পর্কটাকে নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ কিছু স্পষ্ট এবং কড়া বিবৃতি দিয়েছে এবং দেবার তো কথাই শেখ হাসিনা যা করছেন তা সেটা বন্ধ করতে হবে। কিন্তু যে বলছিলাম আমি তর্কের খাতিরে বলছিলাম ইনডিফারেন্ট, কিন্তু না, এটা ভারতের পরিকল্পনা। কারণ শেখ হাসিনা এবং ভারত মিলে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। তারা এটা বলবেন বলে 32 নম্বর গেল, কিন্তু এটা অনেক বেশি ছড়িয়ে পড়লো। এটা তার অনেক বেশি ছড়িয়ে পড়ার বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি, এটা তার পারপাস সার্ভ করছে। এবং তিনি শেখ হাসিনার কথা বলছি, তিনি বিক্ষোভের ডাক দেন, তিনি হরতাল করেন, উনি মিছিল করতে বলেন। তো এগুলো যখন করতে যাবে, তারা চায় যে এখানে কোনো একটা হাঙ্গামা ঘটুক, হামলার ঘটনা ঘটুক, নিজের পক্ষে গ্রেফতার হোক। আমি বলেছি এটা একটা খুবই ট্রিকি জায়গা। আওয়ামী লীগের লোকজন যদি লিফলেট বিতরণ করতে যায়, তাহলে তাকে বাধা দেওয়ার লিগ্যাল ভিত্তি আসলে আমাদের নেই। এটা একটা লিগ্যাল ভিত্তি তৈরি করতে হবে, আমি বহুবার বলেছি। কিন্তু যখন এই লিগ্যাল ভিত্তি থাকে না, তখন এটাও কিন্তু আওয়ামী লীগের জনগণের পলিটিক্যাল রাইটস নষ্ট হচ্ছে বলে জেনুইনলি গ্লোবালি প্রচার করা যাবে। সো ভারত এবং শেখ হাসিনা মিলে এই কথাগুলো বলা, বাংলাদেশে কর্মসূচি দেয়া, কিছু লোককে রাস্তায় নামানো, পারলে তাদেরকে মার খাওয়ানো বা গ্রেফতার করানো, এগুলো তারা চাইছে। সো দ্যাট মানে অনেক ক্ষতি হয়ে যাবে না, কিন্তু এগুলো সরকারকে চাপ দেওয়ার জন্য টুল হিসাবে ইউজ হতে পারে। তাদের মিডিয়া তো আছেই, এগুলো বলবে, অ্যাম্পলিফাই করবে, গ্লোবালি তারা এগুলো সেল করবে, আওয়ামী লীগ এবং ভারত উভয়ই। সো ভারতের এই জায়গাটা আমরা বুঝতে পারি। এখন পরিস্থিতি হচ্ছে সম্পর্ক আবার কিছুটা খারাপের দিকে যাবে, কিন্তু ওই যে সে পুরনো কথা অনেকবার বলেছি, অর্থনীতি ইজ এ মেজর রিজন। একই সাথে সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে পাকিস্তান, চায়নার সাথে বাংলাদেশ অনেক বেশি কানেক্টেড হয়ে পড়বে, এসব হতে পারে। তবে আমি তাদের মিডিয়ার সাম্প্রতিক কিছু কথাবার্তায় খেয়াল করছি যে তারা সম্ভবত ডক্টর ইউনূসের সাথে হোল হার্টেডলি খুব বেশি দিলে আসলে আর যাবে না এবং সম্পর্ককে এই নিচু জায়গাতে অনেকটা সময় রেখে দেবে। মানে সরকার চাপ ফিল করবে ব্যবসায়ীদের দিক থেকে বা অনেক প্রশ্ন আছে, কিন্তু তারা চাইবে যে একটা নির্বাচিত সরকার, এটা আগেও বলেছে এবং তাদের সেনাপ্রধান একটা প্রোটোকল ভেঙে এ ধরনের একটা কথা বলেছেন। আমি গত 2-3 দিন ধরে ভারতীয় মিডিয়া দেখতে গিয়ে দেখলাম তাদের মোটা দাগে যারা সো কল্ড স্পেশালিস্ট তারা এসে একটা ইলেকশনের কথা বলছেন, একটা ইলেক্টেড গভর্নমেন্ট, একটা আর্লি ইলেকশন, সেটার কথা বলছেন।
ফলে তারা সম্ভবত চাইবেন যে এটা ঘটুক এবং নির্বাচিত সরকারের সাথেই তারা আলোচনা বসা, ডিলের তাদের সাথে ভবিষ্যৎ সম্পর্কে ডিল বা ধরন কি হবে সেটা নির্ধারণ করবে। সো শত্রুতা খুব কমবে না, শত্রুতা আরো বাড়বে, কারণ শেখ হাসিনা তার মুখ বন্ধ করবেন না। শেখ হাসিনা আরো ক্রমাগত নানান কিছু করে যাবেন যাতে নানা রকম খেয়স দেশের মধ্যে হয়, এবং বাংলাদেশ সরকার সেটা রেসপন্ড না করে পারবেন। এই সরকার যে আছে, এই সরকার জেনুইনলি তার একটা জায়গায় সে জনসমর্থন খুব ভালোভাবে পেয়েছে, সেটা হলো ভারতের সাথে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়ানো। সরকারি জায়গা থেকে ফিরে আসতে পারবে না, তারা মন থেকে চায়ও না। তারা চায় যে ভারতের সাথে এই ডিল করবে, এটা আমি ফিল করি। আমাদের প্রধান উপদেষ্টার ব্যাপারে তো আমার ন্যূনতম কোনো কনফিউশন নেই, উনি এই আত্মমর্যাদা নিশ্চিত করতে চান। আবার জনগণের চাপও আছে, চাপের বাইরে গিয়ে তাদের পক্ষে কিছু করা সম্ভব না। সো শেখ হাসিনা এগুলো করবেন, বাংলাদেশ এ ধরনের আচরণ করবে, বিবৃতি দেবে, চাপ দেবে। ভারতও এটাকে ভালোভাবে নেবে না। আমাদের সামনে সম্পর্কটা খুব বেশি বা খুব ভালো উন্নতি হবে বলে আমি মনে করি না। কিছু অর্থনৈতিক সম্পর্ক বাড়তে পারে এবং সেটা তার স্বার্থেই, তার ব্যবসায়িক স্বার্থেই হয়তো হবে, এবং নির্বাচন ছাড়া এই সম্পর্ক খুব ভালো কিছু হবে বলে অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে না। বাংলাদেশের ঘটনাবলী নিয়ে দিল্লি এবং ঢাকার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে, বিবৃতি চলছে। সর্বশেষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। প্রথমে সূত্রপাত হয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে বা হাই কমিশনারকে ডেকে নিয়ে বলা হয় শেখ হাসিনাকে থামাতে হবে। শেখ হাসিনার বক্তব্য বিবৃতির কারণে বাংলাদেশে উত্তেজনা তৈরি হচ্ছে, ভারতকেই দায় নিতে হবে, অর্থাৎ ভারতও এর জন্য দায়ী, কেননা ভারত শেখ হাসিনাকে থামানোর ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। সেই কারণে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি হচ্ছে শেখ হাসিনার কারণে, এবং এর জন্য ভারত দায়ী, এবং আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে সেই প্রতিবাদটি করা হয়। তারপর পাল্টা ভারতও বলেছে শেখ হাসিনার বিবৃতি এটা নিজস্ব, বাংলাদেশের আভ্যন্তরীণ ঘটনার সঙ্গে ভারতকে টানার কোনো যৌক্তিকতা নেই, এবং এর ফলে দুই দেশের মধ্যে যে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি বা চেষ্টা সেটা ব্যাহত হবে। এরপর ঢাকার সেগুনবাগিচা একটি বিবৃতি দেয় আজকে 5ই ফেব্রুয়ারি ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম বলছেন যে এটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ভারতের এই বক্তব্য। 6ই ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন 5ই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। বাঙালির পরিচয় এবং গৌরবকে লালন করা, স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্য দেন তারা বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন। এই ভাঙচুরের তীব্র নিন্দা করা উচিত। জয়সওয়ালের বক্তব্যের বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানতে চাইলে মুখপাত্র রফিকুল আলম বলেন, ওই বিবৃতি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নজরে এসছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি, কিন্তু অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে কখনো বাংলাদেশ বিবৃতি দেয় না। অন্যান্য দেশের কাছেও বাংলাদেশের এই প্রত্যাশা, অর্থাৎ ভারতেও অনেক রকম এই ধরনের সংখ্যালঘু নির্যাতন এরকম পরিস্থিতি দেখা গেছে, যেখানে মসজিদ ভাঙা, মসজিদকে প্রশ্নবিদ্ধ করা, সেগুলো নিয়ে বাংলাদেশ কখনো বিবৃতি দেয় না। সুতরাং অন্য দেশও, অর্থাৎ ভারতকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তারাও তাদের কাছ থেকে একই প্রত্যাশা করা হয়, যাতে তারা বাংলাদেশের কোনো পরিস্থিতি নিয়ে নাক না গলায়, অর্থাৎ বক্তব্য না দেয়। বোঝাই যাচ্ছে যে এই পাল্টাপাল্টি বক্তব্যে কিন্তু একটা সম্পর্কের উপরও প্রভাব পড়ছে, যেটি হয়তো আরো কিছু তিক্ততা জন্ম নেবে। জানি না এটি নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা ইতিমধ্যে সব ভিডিওটা দেখেছেন, ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই।
তো দর্শক বুঝতে পারছেন আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন। আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।